আসসালামু আলাইকুম। রবিউল ম্যাথকেয়ারের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাই স্বাগতম। এর আগের পর্বে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 11.1 অনুশীলনের বেসিক্স নিয়ে আলোচনা করেছিলাম। আর এই পর্বে আমরা অনুশীলনের অঙ্কগুলো শুরু করব। আজকের পর্ব হলো দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্বে আমরা 1 নম্বর থেকে 6 নম্বর অঙ্কগুলো সমাধান করব। চলো তাহলে শুরু করি। 1 নম্বর প্রশ্নটা দেখো, বলছে যে দুইটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a মিটার এবং b মিটার হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? মানে বর্গক্ষেত্র একটা হলো a আর বাহুর দৈর্ঘ্য a, তাহলে ক্ষেত্রফল হবে a স্কয়ার। আর একটা বর্গক্ষেত্র সেটা হলো b, এটার ক্ষেত্রফল তাহলে কি হবে? b স্কয়ার। তখন এটার অনুপাত হবে, ক্ষেত্রফলের অনুপাত হবে a স্কয়ার অনুপাত b স্কয়ার। এটা এমসিকিউ আসবে, সর্বোচ্চ এমসিকিউ আসতে পারবে, এর বেশি না। 2 মার্কের অঙ্কেও দিবে না এত ছোট প্রশ্ন। তাই এটা আমি করে দিচ্ছি না, আমি শুধু বুঝাই দিলাম। তুমি যদি করতে চাও তাহলে এইভাবে লিখবা, আছে দেওয়া আছে প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a, সুতরাং প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a স্কয়ার। আবার লিখবা যে আবার দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য b, দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে b স্কয়ার। তাহলে সুতরাং প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত a স্কয়ার অনুপাত b স্কয়ার। এটা आंसर। এটা করে দিলাম না, এটা এমসিকিউ আসতে পারে, জন্য করে দিলাম না। তোমরা করতে চাইলে করো। এখন 2 নম্বর প্রশ্নটা দেখি কি আছে। 2 নম্বরটা দেখো, এটা খুবই 2 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 মার্কের জন্য এবং এমসিকিউর জন্য এটা অনেক বেশি আসে। একটু দেখো ভালো করে প্রশ্নটা কি বলছে। একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের, এটা বর্গ, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এখন তাদের পরিসীমার অনুপাত নির্ণয় করো। এটা এই ধরনের প্রশ্ন যে শুধু এটা দিয়ে আসে এমন না, এটা পরিবর্তন করে বৃত্তের জায়গায় সমবাহু ত্রিভুজ দিতে পারে, এই বর্গের জায়গায় সমবাহু ত্রিভুজ দিয়ে দিতে পারে। মনে রাখবে, যেটাই দিক না কেন অঙ্ক করতে হয় একই নিয়মে। নিয়মটা কি এটা ভালো করে দেখো। এখানে একটা তথ্য বলে দেয় যে এটা সমান হলে ওইটা কি হবে, ওইটার অনুপাত কি হবে। তো যেটা সমান বলে ওই জিনিস দুইটা তুমি আগে বের করে নেবা। দেখো কাকে সমান বলছে? ক্ষেত্রফল সমান বলছে। তাহলে আমি দুইটা জিনিসেরই ক্ষেত্রফল বের করবো, বর্গেরও ক্ষেত্রফল বের করব, আবার বৃত্তেরও ক্ষেত্রফল বের করব। এখন বর্গের ক্ষেত্রফলের জন্য আমার বাহুর দৈর্ঘ্য জানা লাগে, আর বৃত্তের ক্ষেত্রফলের জন্য আমার ব্যাসার্ধ জানা লাগে। কিন্তু দুইটার একটাও জানা নাই, ওই দুইটা আমরা ধরে নিব। এই জন্য ধরি ধরি এখানে দুইটা তো দরকার, যে কোনো একটা আগে ধরলেই হয়। তুমি আগে বৃত্তটা ধরবা না বর্গেরটা ধরবা, এটা তোমার ইচ্ছা। তাহলে লিখি যে ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান হলো আর একক। তাহলে সুতরাং বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার বর্গ একক। আমরা জানি, সবাই জানে যে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। এরপরে দেখো আমরা বর্গেরটা ধরি, তাহলে ধরে নেই আবার বর্গের বাহুর দৈর্ঘ্য এ ধরি, এ একক। কেউ যদি ধরতে চায় এক্স, এক্স ধরতে চাইলে হবে, সমস্যা নেই। তাহলে সুতরাং বর্গের ক্ষেত্রফল এ স্কয়ার বর্গ একক। একটা জিনিস ভালো করে খেয়াল করো, আমি কিন্তু বলছি যে কোনো একটা জিনিস সমান দেওয়া থাকবে। এখানে ক্ষেত্রফল সমান দেওয়া আছে, পরিসীমার অনুপাত চেয়েছে। অনেক সময় দেখা যাচ্ছে পরিসীমা সমান দেওয়া থাকবে, ক্ষেত্রফলের অনুপাত চাইতে পারে। নিয়ম একই, যেটা সমান বলবো এটা আগে আমরা বের করবো। এখন দেখো, আমাকে তো বলেই দিছে যে বৃত্তের ক্ষেত্রফল যা বর্গের ক্ষেত্রফল তাই, মানে সমান। তাহলে আমি লিখতে পারি যে প্রশ্ন মতে পাই আর স্কয়ার সমান হলো এ স্কয়ার। এবার দেখো এখানে হচ্ছে যেটা আমরা এককটা ধরছিলাম, একক ধরছে কি আর এবং এ। এখন আমার কাজ হবে হয় আর এর মান এ এর মাধ্যমে বের করা, অথবা এ এর মান আর এর মাধ্যমে বের করা। এই অঙ্কগুলোর নিয়ম কিন্তু একই। যে দুইটা সমান বলবো ওই দুটো আমরা সমান লিখবো। লিখার পর ওই যে দুইটা চলক থাকবে, এখানে তো দুইটাই চলক থাকবে, যে কোনো একটা চলকের মান আর একটা চলকের মাধ্যমে বের করবো। এখন তোমার যেটা মন চায় সেটার মান আরেকটার মাধ্যমে বের করতে পারো। আমি এখানে এ এর মান বের করবো এই পায়ের মাধ্যমে। তাহলে আমি যদি এ এর মান বের করতে চাই, তাহলে স্কয়ার উঠাতে চাইলে রুট করতে হবে উভয় পাশে। উভয় পাশে রুট করলে এটা পাবো হলো রুট ওভার পাই, আর আর স্কয়ারকে রুট করলে শুধু আর, আর এই পাশে রুট করলে আসবে হলো শুধু এ। তাহলে আমরা এ এর মান পেয়ে গেছি রুট ওভার পাই আর। তাহলে এ সমান হলো রুট পাই আর। এইবার এই যে পরিসীমার অনুপাত চেয়েছে না, তাহলে দুইটার পরিসীমা বের করবো। তাহলে বৃত্তের পরিসীমা হলো 2 পাই আর একক।
আর বর্গের পরিসীমা, দেখো বর্গের পরিসীমা, বর্গের 4টা বাহুই তো সমান, এখন 4টা বাহু যোগ করলে কি হয় 4a, তাহলে বর্গের পরিসীমা হলো 4a। এবার আমার বলছে যে এই দুইটার অনুপাত কত, তাহলে আমি লিখতে পারি যে সুতরাং বৃত্তের পরিসীমা অনুপাত বর্গের পরিসীমা সমান, দেখো বৃত্তের পরিসীমা হলো 2πr আর বর্গের পরিসীমা হলো 4a, আর এটার মানে আমরা জানি ভগ্নাংশ, অনুপাত মানে হলো ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশ আকারে এটা লিখতে পারি। এবার দেখো এখানে আমি একটা চলকের মান আর একটা চলকের মাধ্যমে বের করে রাখছিলাম না, এখানে মূলত এই জন্য একটা চলকের মান আর একটা চলকের মাধ্যমে বের করছি যেন এই মানটা এখানে বসাই দিতে পারি। এখন আমি এর মান √πr বসাই দিতে পারি এখানে, এটা উপরে লিখি ইজ ইকুয়াল টু 2πr ডিভাইডেড বাই 4a, এর মান হচ্ছে √πr, √π ইন্টু r। এখন এটা কেটে যাবে, এখানে এটা কাটলে এখানে হবে 2। দেখো পাই এবং √πও কাটা যায়, পাই এবং √π কাটলে উপরে একটা √π থাকে আর নিচে হলো 2, তাহলে এটাকে আবার অনুপাত আকারে লিখলে আসবে √π অনুপাত 2। তাহলে আমরা লিখতে পারি বর্গের বৃত্তের পরিসীমা এবং বর্গের পরিসীমার অনুপাত হলো √π অনুপাত 2, এটা আনসার। এখন দেখো অনেকেই এটা বুঝতে না পারে যে এখানে √π কিভাবে আসলো। আচ্ছা দেখো তোমাকে আমি যদি বলি এ কে কি আমরা ইচ্ছা করলে √a ইন্টু √a লিখতে পারি না? পারি তো, কারণ √a মানে √a স্কোয়ার, আর স্কোয়ার রুট কাটা গেলে তো a হয়, তাহলে a কে √a ইন্টু √a লেখা যায়। তো এখানে যখন উপরে শুধু পাই ছিল আর নিচে হলো √π, আমি উপরের পাইকে কি √π ইন্টু √π লিখতে পারি না? আর নিচে একটা √π ছিল, পরে কাটাকাটি করলে শুধু একটা √π রয়ে যায়, ওটাই আর কি, এই জন্য আমরা এটা কেটে উপরে শুধু একটা √π দিয়েছি, তার মানে এটা অনুপাত বের হয়ে গেল, এটা আনসার। এবার 3 নম্বর প্রশ্নটা দেখো, বলছে দুটি সংখ্যা অনুপাত 3 অনুপাত 4, তাদের লসাগু হলো 180, তাহলে সংখ্যা দুটি নির্ণয় করো। দেখো অনুপাত দিয়ে দিলে আমরা সংখ্যা কিভাবে বের করি, আমি বলছিলাম তখন যে যদি কখনো অনুপাত দেওয়া থাকে তাহলে সংখ্যা বের করার জন্য অবশ্যই তোমাকে এই দুইটার সাথে একটা চলক গুণ করে নিতে হয়, মানে একটা নির্দিষ্ট চলক গুণ করতে হয়, কারণ আমরা জানি যে অনুপাতটা থেকে যদি সংখ্যায় আসল সংখ্যায় ফেরত যেতে হয় তাহলে পূর্ব রাশি এবং উত্তর রাশি, এই পূর্ব রাশি এবং উত্তর রাশিকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হয়, কিন্তু সেই সংখ্যাটা কত এটা আমরা এখনো জানি না এখানে, এই জন্য আমরা ওই সংখ্যাটাকে এক্স ধরে নেই, এক্স ধরে আর কি দুটাকে গুণ করি। আমি বেসিক যখন শিখাই তখন আমি দেখাই দিয়েছিলাম ওখানে। তাহলে আমরা দেখি যে ধরি, তোমরা যদি চাও যে অনুপাতের সাধারণ রাশি এক্স এভাবে আগে লিখে নিতে পারো, আমি নিব না। তাহলে আমরা ধরি প্রথম সংখ্যাটি 3 এর সাথে এক্স গুণ করলে হবে 3x, আর দ্বিতীয় সংখ্যাটি 4x। এখন সংখ্যা 2 এর লসাগু, দেখো সংখ্যা 2 এর লসাগু বের করতে গেলে আমরা জানি এখানে 3 আর 4 এর লসাগু হবে 3 4 12, আর x এখানেও একবার আছে এখানেও একবার আছে, তাহলে একবার নিতে হবে। লসাগুর মধ্যে দুই জায়গায় যদি একবার থাকে যে কোনো এক জায়গা থেকে নিতে হয়, এটা কিন্তু তোমরা জানো, আমি ধরে নিচ্ছি জানো। তাহলে লসাগু পেলাম 12x, কিন্তু এখানে আবার বলে দিচ্ছে লসাগু 180, এখানে লসাগুটা বলা আছে বিধায় আমি কিন্তু এখানে লসাগু বের করছি, এখানে গসাগু বলা থাকলে আমি গসাগু বের করতাম। তাহলে আমরা এখানে লসাগু পেয়ে গেছি এটা, তাহলে প্রশ্ন মতে এই লসাগু সমান হলো এটা, তাহলে এখান থেকে x সমান আসতেছে হলো 180 ডিভাইডেড বাই 12, এবার কাটাকাটি করলে আসবে 15, তাহলে x এর মান আসলো 15, আমার কাছে চেয়েছে সংখ্যা দুটি নির্ণয় করো, তাহলে সংখ্যা দুটা কি 3x এবং 4x না, তাহলে x এর জায়গায় 15 বসাই দিই একবার। তাহলে এখানে আমরা লিখতে পারি প্রথম সংখ্যা 3 গুণ 15 মানে 45, আর দ্বিতীয় সংখ্যা 4x মানে 4 গুণ 15 মানে 60, তাহলে সংখ্যা দুটো একটা হলো 45 একটা হলো 60, এটাই উত্তর। চলো পরের অঙ্কটা দেখি। এখন দেখো প্রশ্নটা বলছে যে একদিন তোমাদের ক্লাসে দেখা গেল অনুপস্থিত ও উপস্থিত ছাত্র সংখ্যার অনুপাত হলো 1:4, তার মানে অনুপস্থিত আর উপস্থিতির অনুপাত হলো 1:4, আর উপস্থিত ছাত্র সংখ্যাকে মোট ছাত্র সংখ্যার শতকরায় প্রকাশ করো, মানে যতজন উপস্থিত হয়েছিল তাকে মোট শিক্ষার্থীর শতকরায় প্রকাশ করতে বলছে। তাহলে এখানে আমরা যেহেতু অনুপাত জানি তাহলে আমরা ধরে নেই অনুপস্থিত আর উপস্থিতির সংখ্যা কত। দেখো যেহেতু অনুপস্থিত আর উপস্থিতির অনুপাত হলো 1:4, তাহলে আমরা ধরে নিতে পারি অনুপস্থিত হলো x জন আর উপস্থিত হলো 4x জন, একই কারণে আগের অঙ্কটার মতোই আর কি। তাহলে লিখি ধরি অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা
এক্স উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, যেহেতু 4 আছে তাহলে 4 এর সাথে x গুণ করলে হবে 4x জন। তাহলে সুতরাং মোট শিক্ষার্থীর সংখ্যা কত হচ্ছে? মোট শিক্ষার্থীর সংখ্যা, খেয়াল করো, একটা বিদ্যালয়ে যদি উপস্থিত থাকে 4x জন আর অনুপস্থিত থাকে 1 জন, তাহলে মোট হবে হলো এই উপস্থিত আর অনুপস্থিতির যোগফলের সমান। তাহলে এখানে উপস্থিত আর অনুপস্থিত যোগ করলে আমরা মোট শিক্ষার্থী পেয়ে যাব। তাহলে x + 4x সমান হচ্ছে 5x জন। তাহলে দেখো, আমরা অনুপস্থিতির সংখ্যা জানি, উপস্থিতির সংখ্যা জানি, মোট জানি। তা আমার কার সাথে কাকে তুলনা করছে? দেখো, মোট শিক্ষার্থীর, মোট ছাত্র সংখ্যার শতকরায় প্রকাশ করতে বলছে কাকে? অনুপস্থিত। এখানে মনে রাখবা, যার সাথে তুলনা করে তাকে নিচে রাখতে হয় সব সময়। আর এটা বোঝার জন্য দেখবা যে এখানে একটার সাথে এর যুক্ত থাকে, এর সংখ্যার এর সাথে এর যুক্ত আছে, তাহলে এটা যাবে নিচে, মানে মোট সংখ্যা যাবে নিচে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং অনুপস্থিত ছাত্র সংখ্যা মোট ছাত্র সংখ্যার, দেখো মোট কত? 5x, এটা নিচে যাবে। আর অনুপস্থিত কত? শুধু x, এটা উপরে যাবে। এটাকে যদি আমি শতকরায় প্রকাশ করতে চাই, পার্সেন্ট আনতে হবে। আর আমরা জানি পার্সেন্ট মানে হলো 1/100, 1/100। তা আমি কোথাও ইচ্ছা করলে 1/100 আনতে পারি? মান চেঞ্জ হয়ে যাবে তো। তাহলে আমি যদি 100% নেই তাহলে কি হয় দেখো তো? কোথাও যদি আমি 100% নেই, তার মানে হলো 100 × 1/100, মানে 100 × 1/100 কাটাকাটি করলে আসলে 1 হয়। তার মানে 100% মানে হলো 1। তাহলে যে কোনো কিছুর সাথে আমি 1 গুণ করলে মান তো পরিবর্তন হবে না। তাহলে আমি এখানে সব সময় কি করব? 100% গুণ করে নিব। পার্সেন্ট আনতে হলে আমি 100% গুণ করব যে কোনো অঙ্কে। এবার আমি কাটাকাটি করি, x কাটা 5 20 কত? তাহলে 20% উত্তর। অনেকে আছে এখানে পার্সেন্ট দেয় না, 100 দেয়, পরের লাইনে পার্সেন্ট দেয়, তার অঙ্ক হবে না। তুমি যেখানে পার্সেন্ট দিবা ওখানে 100 দিতে হবে। তুমি প্রথম লাইনে 100 দিবা, পরের লাইনে যে পার্সেন্ট দিবা এটা চলবে না। তাহলে এটাই আনসার। 5 নম্বর প্রশ্নটা দেখো, বলছে যে একটি দ্রব্য ক্রয় করে 28% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। মানে কত পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করছে সেটা বলে দিছে, এখন বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত চেয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো 28% ক্ষতি মানে কি? যদি সে 100 টাকা দিয়ে কিনে থাকে তাহলে বিক্রি করেছে 100 - 28। তাহলে আমরা লিখতে পারি 28% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 - 28 টাকা বা 72 টাকা। দেখো, ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 72 টাকা, আর আমার চেয়েছে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত, আগে বিক্রয় মূল্য 72 টাকা আর ক্রয় মূল্য কত? 100 টাকা। এটাকে কাটাকাটি করতে পারি আমরা, কত দিয়ে কাটা যায়? 4 দিয়ে কাটলে 4 18 72, তাহলে 4 18 72, 4 25 100। তাহলে এটা আনসার। 6 নম্বরটা বলছে হলো পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হলো 70 বছর, তাদের বয়সের অনুপাত 7 বছর আগে ছিল 5:2। তাহলে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? এখানে খেয়াল করবে, দেখো যখন অনুপাত দেওয়া থাকে না, যে অনুপাতটা দেওয়া থাকে আমরা সেটা ধরে নিলে আমাদের সুবিধা হয় সব সময়ের জন্য। অনুপাত যেটা দেওয়া থাকে ওটা ধরে তুমি যদি করো তাহলে অঙ্ক করতে সুবিধা হয়। তা আমি ইচ্ছা করলে এখানে বর্তমান বয়স ধরে নিতে পারতাম, কিন্তু আমি বর্তমান বয়স ধরবো না, আমি ধরবো কত বছর আগের বয়স? 7 বছর আগের, মানে 7 বছর পূর্বে। 7 বছর পূর্বে পিতার বয়স ছিল 5x বছর। যেহেতু পুত্রেরটা 2 ছিল, তাহলে আমরা লিখতে পারি 7 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 2x বছর। আর আমাদের সমষ্টি দেওয়া আছে, দেখো সমষ্টি দেওয়া আছে 70 বছর, এটা বর্তমান বয়সের সমষ্টি। তাহলে আমরা বর্তমান বয়স দুজনে বের করে পরে ওই দুইটার যোগফল 70 দেখাইলে এখান থেকে x এর মান বের হবে। তাহলে আমরা লিখতে পারি বর্তমানে পিতার বয়স 7 বছর আগে যদি 5x থাকে তাহলে বর্তমানে 7 বছর বাড়ছে এত বছর। একইভাবে বর্তমানে পুত্রের বয়স 2x এর সাথেও 7 যোগ হবে। তাহলে প্রশ্ন মতে দেখো এই দুজনের বয়সের যোগফলই 70, বর্তমান দুজনের বয়স যোগ করলে হচ্ছে 70। তাহলে আমরা লিখতে পারি যে 5x + 7 আর
2x + 7 সমান হচ্ছে 70। তাহলে 5 আর 2 যোগ করলে হচ্ছে 7 আর 7 7 14। যেহেতু x এর মান বের করবো সেহেতু x বাদে বাকিগুলো যাবে ডানে, যার মান বের করতে হয় সেটা বামে থাকে আর বাকিগুলো ডানে নিতে হয়। তাহলে 7x সমান হচ্ছে এখানে আসতেছে 56। তাহলে শুধু x সমান হলো 56 / 7, তার মানে 7 8 56। x এর মান 8। দেখো x এর মান যদি 8 হয় তাহলে বর্তমান বয়স পাচ্ছে কত? বর্তমান বয়স হলো পিতার বর্তমান বয়স হলো 5x + 7, তার মানে x এর জায়গায় 8 বসবে। তাহলে 5 × 8 + 7, 5 8 40 আর 7 47। পুত্রের বর্তমান বয়স 2x + 7, তাহলে 2 × 8 + 7, 8 দুগুণে 16, 16 আর 7 23। তাহলে পিতার বর্তমান বয়স 47 বছর, পুত্রের বর্তমান বয়স 23 বছর। আর আমাকে বলছে 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং 5 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত, পিতা সবার সাথে 5 যোগ হবে। দেখো 47 + 5, 47 + 5 অনুপাত 23 + 5। অনুপাতের একক হয় না, তাহলে 47 আর 5 25, 47 আর 5 হবে হলো 52, আর 23 আর 5 হলো 28। কাটাকাটি করলে 4 দিয়ে কাটলে 4 13 52 আর 4 7 28। তাহলে এটাই উত্তর। তাহলে 5 বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 13:7। আশা করি বুঝতে পারছো। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।